আচ্ছা, তোমাদেরকে ফাইনাল একটা কথা বলে আমার ভিডিওটা শেষ করা উচিত। সেটা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার দেই। রুটিন তাহলে কেমন হইলো? আমি প্রবলি আগেও আরেকবার বলছি, রুটিন কিন্তু খুবই টাইট হইলো। তাই বলে কি আমি দমে যাব? রুটিন যদি এর চাইতে আরও টাইট হইতো, তখন কি আমি দমে যেতাম? না। সবসময় মনে রাখবা, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। বুঝছো? যদি এমনও হইতে একদিনও গ্যাপ নাই, তাও কিন্তু এই সময়টুকুতে এমনভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব, ওই টাইট শিডিউলে এক্সাম দিয়ে ভালো করা যাবে। বুঝছো? সো অলওয়েজ এটা মাথায় রাখবা যে আমাকে কেমন রুটিন দিল এটা ম্যাটার করে না। রুটিন টাফ, আমি তার চাইতে আরো টাফার হব। তাইলে রুটিন কেমন হইলো এই জিনিসটা আর কখনোই ম্যাটার করবে না। ভাইয়া এসএসসি রুটিন তো দিয়ে দিছে ভাইয়া, অনেক ভয় করতেছে ভাইয়া, ভাইয়া অনেক নার্ভাস লাগতেছে ভাইয়া, পড়তে পারতেছি না। যত দিন যাচ্ছে ভাই মনে হচ্ছে চাপ আরও বাড়তেছে। এসএসসি 25 ব্যাচ, আমি এখন জানি যে তোমাদের ম্যাক্সিমাম মানুষজনের চিত্র এটা বা অবস্থা এটা, যে অনেক বেশি ভয় কাজ করতেছে, নার্ভাসনেস কাজ করতেছে যে এক্সাম চলে আসছে। এই ভিডিওটাতে আমরা এই রুটিন দেওয়া থেকে একদম এক্সামের আগে পর্যন্ত সময়টুকুতে তুমি কিভাবে তোমার ভয়টুকুকে তোমার কাজে লাগাইতে পারো, তোমার উপকারে লাগাইতে পারো। এই ভয়ের কিন্তু অনেক ভালো দিক আছে, এই নার্ভাসনেসের অনেক ভালো দিক আছে। এই নার্ভাসনেসটুকুকে কেমনে তোমার পড়াশোনায় কাজে লাগাইতে পারো এটা নিয়ে কথা বলবো। 1, 2, রুটিনটা যে দিছে, পরীক্ষাটা না হয় 3 মাস পরে, বাট ওই রুটিন অনুযায়ী এক্সাম হলে তোমার আউটপুটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য যে প্রিপারেশনটুকু, যে প্ল্যানটুকু বা যে ম্যাটেরিয়ালসগুলো গোছানো দরকার, সেটা কিন্তু এখনই করতে হবে। সেটা কেমনে করবা এটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। 3, ওই যে 1 মাস তুমি যে পরীক্ষা দিবা, তোমাকে কিন্তু প্রতিদিন সকাল 8টায় জাগতে হবে, 10টায় কিন্তু পরীক্ষা। কাজে এলো মেলো লাইফস্টাইল এতদিন যেটা চালাইছো, এটা যদি আরও ধরে রাখো, এক্সামের টাইমে সব কিছু পারা সত্ত্বেও জাস্ট বিকজ তোমার লাইফস্টাইলটা, তোমার বডি ক্লকটা এক্সাম হলের টাইমের সাথে তুমি অভ্যস্ত করাও নাই, দ্যাটস ওয়াই এক্সাম কিন্তু খারাপ হতে পারে। দ্যাটস ওয়াই এখন ওই রুটিন অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করবা। এই 3টা জিনিস নিয়ে এই ভিডিওটাতে একদম ডিটেলসে কথা বলবো। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে হালকিনস্টাইনে স্বাগত। আসো আমরা শুরু করি। তো ভিডিও যদি একটু বড় হয়ে যায় দ্বিগুণ স্পিড দিয়ে দেখবা। অ্যাজ অলওয়েজ যে কথাগুলো বলি, যদি সামনে আরও যত ভিডিও আসবে, যদি রেগুলার পাইতে চাও সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড আর কি কি ভিডিও চাও বা কোন কোন টপিকে ভিডিও চাও কমেন্টে জানাই দিও, ঠিক আছে? ওকে, ডান। প্রথম জিনিস ভাইয়া, ইটস ওকে টু বি অ্যাফ্রেড। ভয়, নার্ভাসনেস, প্রেশার, এগুলো না ভালো জিনিস। তুমি কেন ভয় পাচ্ছ, এটা কিন্তু খুব ভালো একটা মেসেজ আছে। এই ভয়টা তোমাকে একটা মেসেজ দিচ্ছে যে সামনে আমার একটা এক্সাম আছে, এটার জন্য আমাকে পড়তে হবে, এখানে আমাকে সিগনিফিকেন্ট কিছু করতে হবে, প্রবাবলি আমি করতেছি না, দ্যাটস ওয়াই ভয়টা কাজ করতেছে। বুঝছো? যেই জিনিসটা তোমার লাইফে ইম্পর্টেন্ট না, সিগনিফিকেন্ট না, এটা নিয়ে কিন্তু তুমি ভয় পাও না, তার মানে সামনের এক্সামটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই তুমি ভয় পাচ্ছ। এই ভয়টা তোমাকে এখন পড়তে বসাবে, এই ভয়ের কারণে তুমি পড়বা। বিগত বছরগুলোতে দেখা যায় এক্সামের আগের সময়টুকুতে যারা ভয় পায় তারা এক্সামে বেশি ভালো রেজাল্ট করছে, যারা ভয় পায় নাই রিল্যাক্স, আরে ধরো রুটিন দিচ্ছে তো কী হয়েছে, ওটা দেখা গেছে যে রেজাল্ট কিন্তু খারাপ করে ফেলছে। বুঝছো? ইটস এ গুড থিং। ওকে, এটাকে ইউজ করো, এই ভয়ের চুটে পড়তে বসো। এইবারে আসো, এই যে ভয়টা যে লাগতেছে, কেন লাগতেছে ভাই? এক্সামে রুটিন দিছে, তুমি ওই অনুযায়ী এক্সাম দিতে যাবে। এক্সাম হলে কি তোমাকে মারবে, কে থাপড়াবে, কেউ কেটে ফেলবে? কিছুই করবে না। তাহলে কেন ভয় পাচ্ছ? ভাগ আসবে, কামড় দিবে না? তাহলে কেন ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ হচ্ছে এক্সাম হলে তোমাকে বেশ কিছু কোশ্চেন সলভ করতে দিবে, এমসিকিউ, সিকিউ, ক খ অ্যান্ড রিটেন আইটেমস আছে। তুমি ওই কোশ্চেনগুলো ঠিকমতো অ্যান্সার করে দিয়ে আসতে পারবা কিনা, এইটা নিয়ে তুমি সন্দিহান, তুমি শিওর না তুমি পারবা কিনা, দ্যাটস ওয়াই তুমি ভয় পাচ্ছ। তুমি যদি শিওর হইতা ওইগুলো আমি সুন্দর মতো অ্যান্সার করে দিয়ে আসতে পারবো, তাহলে তো কোনো ভয় নাই, আরে আমি সব কিছু পারি, কেন ভয় পাচ্ছি? অথবা এমনও হইতে পারে যে তুমি জানো এক্সাম হলে এক্স্যাক্টলি কী করতে হবে, বাট সেটার প্রিপারেশনটুকু তুমি নিচ্ছ না। সিম্পল, আরে ভাই এক্সাম হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, 5টা এক্সাম হবে, 25টা এমসিকিউ থাকবে, 5টা করে সিকিউ অ্যান্সার করে আসতে হবে। কি কি এমসিকিউ সিকিউ আসবে এটা আগে থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে প্রেডিক্ট করা যায়। বিগত বছরের বোর্ডের কোশ্চেন সলভ করলেই কিন্তু হয়ে যাচ্ছে, অথবা বোর্ডের কোশ্চেন সলভ করা এমন লাস্ট শর্ট ক্লাসেস দেখলেই আমার এক্সাম হলে সব কিছু কী আসবে আমি আগে থেকেই জানতেছি, আগে থেকে প্র্যাকটিস করতেছি, এক্সাম হলে গিয়ে ঠাপাটাপ সব লেখা দিয়ে চলে আসবো। কারণ ভয়ের তো কিছু নাই, তাই না? এটা বুঝো, এক্সাম হলে তোমাকে কোশ্চেন সলভ করতে দেয়, এখন বসে বসে কোশ্চেন সলভ করো। এক্সাম হলে যা যা আসে এমন জিনিসপত্র সলভ করায়, এমন লাস্ট শর্ট ক্লাস দেখো বেশি করে, তাই তো ভয়টা চলে যাবে, তাই না? আর যদি গ্যাপ থাকে,
যে না আমার কনসেপ্টই ক্লিয়ার নেই, তাড়াতাড়ি ক্লিয়ার করে ফেলো, এখন ইনাফ সময় আছে। 3 মাসে মোটামুটি এসএসসির সিলেবাস না মোটামুটি 2 বার শেষ করা যায়, বুঝছো? স্ট্র্যাটেজি দিয়ে আগাইলে 2 বার শেষ করা যায়। কাজেই যে ভয়টা পাচ্ছ ওই ভয়টা দূরে সরাও, পড়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়ো, দেখবা যত বেশি পড়তেছো, যত বেশি কোশ্চেন সলভ করতেছো, ভয়টা তত বেশি দূরে থাকতেছে। আর ভয়ের কারণে আল্লাহ এক্সাম, আল্লাহ এখন কি করব, যত বেশি পড়া থেকে দূরে যাবা ভয়টা তত বেশি বাড়বে, একটা পর্যায়ে কিন্তু পড়তে পারবে না, বুঝছো? পড়াশোনায় ভিজে হয়ে পড়ো, দেখবা ভয় কমে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবারে আসো 3 নম্বর পয়েন্ট, এটা নিয়ে কথা বলা হলো। 2 নম্বর পয়েন্ট, আমরা একটু রুটিনটা দেখি, রুটিনটা কেমন হইলো, রুটিনে গ্যাপ ডেজ কেমন আছে, অ্যান্ড ওই গ্যাপ ডেজ অনুযায়ী এখন আমার প্রিপারেশনটুকু কেমন হওয়া উচিত, বা ওই গ্যাপ ডেজে যাতে আমি ম্যাক্স প্রিপারেশন নিতে পারি সেটার জন্য এখন আবার কী কী ম্যাটেরিয়ালস গোছানো উচিত, কেমনে গোছানো উচিত, এটা দেখে ফেলি। এটা যাওয়ার আগে বলি ভাইয়া, ওই যে বললাম না এক্সাম হলে যে ধরনের কোশ্চেন্স আসবে এই ধরনের কোশ্চেন্স এখন বেশি বেশি সলভ করতে হবে, তোমার উচিত হবে ওই ধরনের কোশ্চেন সলভ করে এমন ক্লাস বেশি বেশি সলভ করে। আমরা কিন্তু আমাদের এই রিভিশন প্রোগ্রামে প্রতিটা সাবজেক্টের এক্সাম হলে কী কী কোশ্চেন্স আসতে পারে এগুলোকে একটা ক্লাসে কম্পাইল করে লাস্ট শর্ট ক্লাস হিসেবে এই প্রোগ্রামে কিন্তু রেগুলার বেসিস অ্যাড করে দিচ্ছি। এটা লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে এটাতে এনরোল করে ফেললে তুমি এই ক্লাসগুলো পাওয়া যাবা। ঠিক আছে, এক্সাম হলে এক্স্যাক্টলি যা যা আছে ওটুকুই পড়ানো হচ্ছে। আসো এবার আমরা রুটিনটা একটু দেখি কেমন হইল রুটিনটা আমাদের। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 10 এপ্রিল থেকে, পরীক্ষা চলবে একদম 8 মে পর্যন্ত। ঠিক আছে, বাংলা পরীক্ষার পরে বাংলা সেকেন্ড পরীক্ষার আগে 2 দিন গ্যাপ আছে, ইংলিশ প্রথম পত্র পরীক্ষার আগে 1 দিন গ্যাপ। এটা কিন্তু একটু পেইন খাওয়া যাবো তোমরা, বুঝছো? ইংলিশ ফার্স্ট পেপার 1 দিন গ্যাপে পড়াটা গোছাই ফেলা একটু টাফ। তাহলে এটা আমরা একটু মার্ক করি, হ্যাঁ? এখানে একটু আমরা পেইন খাইতে পারি, হ্যাঁ? এখানে ড্র করার এডিট থেকে তখন আমরা জুম করতে পারবো না। আচ্ছা তোমরা এটা মার্ক করে নাও, হ্যাঁ? তাহলে এটা এখানে একটা তোমরা রেড মার্ক দিয়ে রাখো যে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার আগে, এটা ক্যান্সেল করে দিই, ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার আগে তোমরা একটু পেইন খাবা, হ্যাঁ? এখানে একটু সাবধান থাকতে হবে। এটা জুম করা যাচ্ছে না কেন? হোয়াটস রং? আরে আশ্চর্য, তখন তো জুম করাই ছিল। আবার নতুন করে ওপেন করি, এই যে এখন জুম করা যাচ্ছে। আচ্ছা, ইংলিশ প্রথম পত্র পরীক্ষার আগে একটু পেইন খাবা, হ্যাঁ? মার্ক করো। ইংলিশ সেকেন্ড পেপার 1 দিন গ্যাপ, এইখানেও অনেক বেশি পেইন খাবা। এটার জিনিসপত্র আগে থেকে গুছায় রাখতে হবে, এক্সামের মাঝখানের গ্যাপে খুব বেশি পড়তে পারবা না, বুঝছো? গণিত এটার আগে ইনাফ গ্যাপ আছে 18-19। বেসিক্যালি তোমরা এমনি চিন্তা করবা, বাংলা সেকেন্ড পেপার এক্সামের আগে তুমি গ্যাপ পাচ্ছ, 10 তারিখ তো এক্সাম দিয়ে বাসায় চলে আসতেছো দুপুর 1টায় চলে আসতেছো, তার মানে 10 তারিখ কিন্তু মোটামুটি দুপুর 2টা থেকে রাত বাকি সময়টুকু পড়তে পারতেছো, ওই সময়টুকু কাউন্ট করতে হবে, হ্যাঁ? ইংলিশ সেকেন্ড পেপার গণিতে ভালোই গ্যাপ পাচ্ছ, 18-19 এই 2 দিন পুরোপুরি গ্যাপ পাচ্ছ, দেন 17 তো অনেকটা সময় পড়তে পারবা। 20 তারিখ কিন্তু পড়ার সময় নেই, হ্যাঁ? সকালবেলা 10টা এক্সাম। ইসলাম ও নৈতিক শিক্ষা এটার আগে 1 দিন গ্যাপ পাচ্ছ। তথ্য যোগাযোগ প্রযুক্তি কোনো গ্যাপ নাই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যদিও ছোটো একটা সাবজেক্ট, বাট 1 দিন গ্যাপ থাকলে ভালো হইতো। এটা এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ছোটো সাবজেক্ট, তোমরা পড়ো কম, অ্যান্ড জিনিসগুলো একটু আনইউজুয়াল, কারণ তোমরা কম্পিউটারের সাথে খুব একটা অভ্যস্ত না, সো এটাতে কিন্তু মারা খাবা, খুবই সাবধান। এটা রেড মার্ক করো। তাইলে ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, তথ্য যোগাযোগ প্রযুক্তি এগুলোর প্রিপারেশন আগে থেকে গুছায় রাখতে হবে, বা ওই মাঝখানের সময়টুকুতে কী পড়বা এটা আগে থেকে রিভিশন শিট বানানোর মাধ্যমে, রিভিশন ম্যাটেরিয়াল বানানোর মাধ্যমে গুছায় রাখতে হবে। ঠিক আছে, ওই সময় গিয়ে ডিসাইড করবা কী পড়বো কেমনে পড়বো, না হবে না, এখনই গুছায় রাখতে হবে। ওকে, আচ্ছা তারপর এখানে যেগুলো আছে এগুলো আসলে ওইরকম কঠিন কিছু না। পদার্থ বিজ্ঞানের আগে ভালোই গ্যাপ পাচ্ছ, পদার্থবিজ্ঞানে খুব বেশি একটা পেইন খাইতে হবে না। রসায়নের আগেও ইটস ওকে, 1 দিন গ্যাপ, মাঝখানে 28 তারিখ, রসায়ন রেড মার্ক করো, এটার আগে পেইন খাবা। উচ্চতর গণিতের আগে ইনাফ গ্যাপ পাচ্ছ। জীববিজ্ঞানের আগে 1 দিন গ্যাপ, জীববিজ্ঞানটা রেড মার্ক করো। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের আগে 1 দিন গ্যাপ পাচ্ছ, এটাও রেড মার্ক করো। বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রচুর পড়া আছে, তার মানে কি বুঝলা? তার মানে রুটিন আসলে কিছু কিছু সাবজেক্টের আগে প্রচুর গ্যাপ আছে, বাট বেশিরভাগ সাবজেক্টের আগেই 1 দিন গ্যাপ। তার মানে রুটিন কিন্তু খুব একটা ফ্লেক্সিবল হইল না, বাট তাই বলে কি আমি দমে যাব না। অলওয়েজ বি প্রিপেয়ার্ড ফর দ্য ওস্ট। রুটিন যেমনই হোক না কেন, এটা হয়ে গেছে, এটার চেঞ্জ হবে না, এটার জন্য এখন আমাকে প্রিপেয়ার্ড হইতে হবে।
যদি কোনো গ্যাপ নাও থাকতো তাও আমি এমনভাবে নিজেকে প্রিপেয়ার করবো সো দ্যাট আমি এক্সামে আমার ম্যাক্স আউটপুটটুকু দিয়ে আসতে পারি। এখন আসো প্রিপারেশনটুকু কেমনে নিব। একটা একটা করে যাই, হ্যাঁ, এখানে যাই। বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এটা নিয়ে এখন কিছু বলবো না, এগুলোর আগে ইনাফ তুমি পড়ার সময় পাবা। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, এক্সামের আগে আগে রুটিন অনুযায়ী ঠিক এক্সামের আগের মুহূর্তে কেমনে পড়বো এগুলো নিয়ে ভিডিও দেবো। এখন থেকে এই যে ইংলিশ প্রথম পত্র পড়বা না, মাঝখানে মাত্র একদিন গ্যাপ, বাংলা সেকেন্ড পেপার এক্সাম দিয়ে এসে আগে থেকেই ইংলিশ ফার্স্ট পেপারে কি কি আছে, কম্প্রিহেনশন পার্ট আছে, রিটেন আইটেমস আছে। রিটেন আইটেমসের মধ্যে কোনটার ফরম্যাটটা নিয়ে তোমার ঝামেলা হয়, কোন কোন প্যারাগ্রাফটা বা কোন কোন লেটারটা, রিটেন আইটেমসে যেই কয়টা জিনিস আছে, সিভি আছে, তারপর হচ্ছে গ্রাফস অ্যান্ড চার্টস আছে, কোনটা কোনটা এক্স্যাক্টলি সমস্যা হয় এখনই মার্ক করে রাখো। ওই একদিন গ্যাপে কিন্তু সব পড়তে পারবা না, বুঝছো? কম্প্রিহেনশন বিগত বছরের মডেল টেস্ট সলভ করতে গেলে অনেক প্যাসেজ পাবা, ওই একদিনে কিন্তু সব প্যাসেজ রিপিট করতে পারবা না। হয়তো বিগত 7 বছরের যেই মডেল টেস্টগুলো আছে বোর্ডের, ওখানে ধরো 30টা আছে, 30টার মধ্যে তোমার প্রবলেম হতে পারে 6টা, কোন 6টাতে ঝামেলা এখনই র্যাডমার্ক করো, এখনই একটা খাতায় ওই একদিনের রিভিশন প্ল্যান ক্রিয়েট করো, ওইখানে থাকবে সবচাইতে টাফ যেগুলো তুমি ভুল করো, যেই কম্প্রিহেনশনগুলো বা যেই প্যাসেজগুলো তোমাকে মাস্ট দেখা যেতে হবে ওইগুলো এখানে থাকবে। এন্ড রিটেন আইটেমসের মধ্যে সব কিন্তু থাকবে না, যেটা তুমি ভুলা যাও, যেটা ফরম্যাটটা ভুলা যাও, যেটা তোমার কাছে কঠিন লাগে, কেবল অল্প কিছু জিনিস থাকবে, ঠিক আছে? ওই অল্প কয়টা জিনিস আমি গ্যাপে দেখা যাবো, সব কিন্তু দেখার সুযোগ নেই, ঠিক আছে? ডান। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রেও মাত্র একদিন গ্যাপ, সেম কাজটা করতে হবে। গ্রামাটিক্যাল আইটেমসের মধ্যে বিগত 7 বছরের যত প্র্যাকটিস আছে সব কি তখন করতে পারবো না? সব রুলস কি তখন দেখা পসিবল হবে না? রাইট ফর্মস অফ ভার্বসের আমার যেই রুলগুলোতে ঝামেলা হয় বা যে প্র্যাকটিসটাতে ঝামেলা আছে ওইটা কেবল আমি মার্ক করে রাখবো, ওকে? বাকি গ্রামাটিক্যাল আইটেমসের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আমি আর ডিটেলসে না যাই, ভিডিও বিশাল বড় হয়ে যাবে, ঠিক আছে? রিটেন আইটেমসের মধ্যে আমার ফর্মাল লেটার বলো বা কম্পোজিশন বলো, আমার এক্সাক্ট কম্পোজিশন প্রবাবলি আমাকে 10টা পড়তে হবে, 12টা পড়তে হবে, বাট ওখান থেকে যেই 3টাতে যেই 4টাতে আমার বেশি প্রবলেম, ওই 4টা আমি রিভিশন শিটে আগে থেকেই মার্ক করে রাখবো, ঠিক আছে? সো দ্যাট ওই সময়টুকুতে গিয়ে আমাকে অতল সাগরে পড়তে না হয়, আল্লাহ এত কিছু এখন কোনটা পড়বো আমি, তখন গিয়ে যাতে প্ল্যান না করতে, এখন থেকে প্ল্যান করে রাখো, ঠিক আছে? বা এখন পড়তে পড়তে পড়ার মাঝখানে এগুলো গুছাই রাখো, ঠিক আছে? তখন যাতে এক্সাম, বাংলা সেকেন্ড পেপার এক্সাম দিয়ে আসছো, ওকে আমি জানি ইংলিশ ফার্স্ট পেপার এক্স্যাক্টলি কোথায় ঝামেলা, আমি এক্স্যাক্টলি ওই জিনিসগুলোই পড়বো, এখন সব পড়তে যাবো না। বা ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম শেষ, এক্সাম হল থেকে আসছি, সেকেন্ড পেপারের আমি জানি আমার সময় হাতে কম আছে, আমি সব পড়বো না, যেই কয়টা মার্ক করে রাখছি ওই কয়টাই পড়ে যাবো। আগে থেকে গুছানো না থাকলে কিন্তু ওই যে একদিন গ্যাপ পাবা না, ওই একদিন গুছাই দিয়ে সময় চলে যাবে আর পড়া হবে না, বুঝছো? তখন কিন্তু এক্সাম হলে গিয়ে বিশাল বড় ঝামেলায় পড়বা। গণিত ভালো গ্যাপ পাচ্ছ, ওকে ফাইন, স্টিল ওই 3 দিনে তো ভাইয়া তুমি সব কিছু পড়ে ফেলতে পারবা না, স্টিল আগে থেকে কোন কোন চ্যাপ্টারের প্রবাবলি আমি জিওমেট্রির সিকিউগুলো পারি না, জিওমেট্রির কোন সিকিউগুলো পারি না র্যান্ডমার্ক করো, প্রবাবলি আমি ফর্মুলাগুলো সূত্রগুলো ভুলা যাই। এবার গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, এই 3টা নিয়ে একসাথে বলতেছি, প্রবাবলি এই মাঝখানের যে গ্যাপ ডেজগুলোতে আমি এক্স্যাক্টলি কি পড়বো, আমি যেই কয়টা অধ্যায় থেকে সিকিউ, 1 নম্বর জিনিস, যেই কয়টা অধ্যায় থেকে আমি সিকিউ আনসার করবো, ওই কয়টা অধ্যায়ের প্রতিটা টাইপ থেকে একটা করে সিকিউ আমি রিভিশন শিটে নাম্বার তুলে রাখবো অথবা মার্ক করে রাখবো। ম্যাথ আমি ঠিক করছি সেট ফাংশন থেকে কোশ্চেন অ্যান্সার করব, আমি পরিসংখ্যান থেকে অ্যান্সার করব, আমি বৃত্ত থেকে অ্যান্সার করবো, ওকে ফাইন, বৃত্তের প্রতিটা টাইপ থেকে একটা কোশ্চেন মার্ক করে রাখবো। বৃত্তের সব সিকিউ তো দেখা পসিবল হবে না, এমসিকিউ তো সব দেখা জীবনও পসিবল হবে না, বৃত্ত প্রতিটা অধ্যায় যে অধ্যায় থেকে আমি সিকিউ অ্যান্সার করব প্রতিটা টাইপ থেকে একটা করে মার্ক করে রাখবো, সো দ্যাট প্রতিটা টাইপ থেকে একটা কোশ্চেন দেখার মাধ্যমে ওই চ্যাপ্টারটা টোটালটা কভার হয়ে যায়, ঠিক আছে? একটা চ্যাপ্টার থেকে আমি 3 থেকে 4টা কোশ্চেন মার্ক করে রাখলাম, ওইগুলোর মধ্যে আবার যেটা টু মাচ ক্রিটিক্যাল এটাতে ইনফিনিটি স্টার দিয়ে রাখলাম, সো দ্যাট ওইটা আমি বেশিবার দেখা যায়। তার মানে কি বুঝলা, এক ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এগুলোর ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো থেকে তুমি সিকিউ অ্যান্সার করবা ওই চ্যাপ্টারগুলোর প্রতিটা টাইপ থেকে একটা করে সিকিউ আগে থেকেই মার্ক করে রাখো, একটা রিভিশন শিটে তুলে রাখো। 1 নম্বর জিনিসগুলো। 2 নম্বর জিনিস, সবগুলা চ্যাপ্টার থেকেই তো তোমাকে এমসিকিউ অ্যান্সার করতে হবে, তাই না? সবগুলা চ্যাপ্টার যত সূত্র আছে, যত বিক্রিয়া আছে, যত একক আছে, মাত্রা আছে, যত কি পয়েন্টস আছে, যত ধ্রুবকের মান আছে, নোট করে ফেলো। আগে থেকে নোট করা না থাকলে ওই গ্যাপের মাঝে এগুলা আলাদা করে বের করে দেখা যেতে পারবে না, তোমাকে কিন্তু এক্সামের আগের যে গ্যাপটুকু ওই সময়টুকুতে মাস্ট তোমাকে এই কি পয়েন্টসগুলো
বিক্রিয়া, বায়োলজির ক্ষেত্রে চিত্র, ধ্রুবকের মান, মাত্রা, একক, এগুলো কিন্তু আরও একবার দেখা যেতে হবে। নয়তো কিন্তু ফিজিক্স ম্যাথ কেমনে করতে হবে বুঝছি, বাট ফর্মুলা মনে নেই, ঝামেলা পড়ে যাবে। কোন বিক্রিয়াটা লিখতে হবে বুঝছি, বাট বিক্রিয়ার এক্সাক্ট ডিটেলস মনে নাই, ঝামেলা পড়ে যাবে। ঠিক আছে, ডান। তিনটা জিনিস, এক, প্রতিটা টাইপ থেকে একটা করে কোশ্চেন মার্ক করে রাখা, যে কোশ্চেনটা সলভ করলে ওই টাইপের সবগুলা কেস আমার কাভার হয়ে যাচ্ছে, তাহলে টোটাল চ্যাপ্টারের সব কিছু আমাকে দেখতে হচ্ছে না ওই গ্যাপের অল্প সময়টুকুতে। দুই, প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা টাইপের ওই সব ক্রিটিক্যাল কোশ্চেনটা মার্ক করে রাখা যেটা আমি এক্সাম হলে ভুলা যেতে পারি বা যেটা এখন আমার কাছে কঠিন লাগে, ওইটা আমাকে গ্যাপ টাইমে মাস্ট দেখা যেতে হবে। যেগুলো পারি এগুলো না দেখলেও তুমি প্রবলি পারবা যদি আগে থেকে অনেকবার সলভ করে রাখো, বাট যেটা ক্রিটিক্যাল মার্ক করে রাখতে হবে। তিন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলার যত সূত্র আছে, ধ্রুবকের মান আছে, একক আছে, মাত্রা আছে, বিক্রিয়া আছে, বায়োলজির ক্ষেত্রে চিত্র আছে, এগুলো যদি আগে থেকে একটা রিভিশন শিটে আলাদা করে নোট না করে রাখি, ওই গ্যাপ টাইমে আমি এগুলা কোথাও তো আলাদা করা নাই, আমি সব কিছু দেখতে পারবো না। যদি আলাদা করা থাকে আমি খুবই ঝটপট এগুলো দেখা যেতে পারবো। ঠিক আছে, গোছানো থাকলে আমি পারবো, গ্যাপের টাইমে সব কিছু দেখার সুযোগ নেই। তাহলে এইভাবে এই তিনটা জিনিসকে আমরা একটা শিটে নিয়ে আসবো। ফিজিক্সের জন্য একটা শিট হবে, এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের এই তিনটা জিনিস থাকবে, টাইপ ওয়াইজ প্রতিটা টাইপের একটা করে মাস্টার কোশ্চেন, ক্রিটিক্যাল কোশ্চেন্স অ্যান্ড কোঅর্ডিনেটিং কি পয়েন্টস। মোটেও অতিরিক্ত জিনিস আমি এখানে নোট করব না, যেগুলো ইম্পর্টেন্ট অ্যান্ড আমি ভুলা যাই এগুলো এক্সাম হলে যতটুক মাথায় করে নিয়ে যেতে হবে ওটুক, এর বাইরে একটা জিনিসও না, খুবই কম্প্যাক্ট করতে হবে শিটটা। ফিজিক্সের জন্য একটা শিট হবে, প্রতিটা চ্যাপ্টারে এই জিনিসগুলো থাকবে, কেমিস্ট্রির জন্য একটা হবে, ম্যাথের জন্য একটা হবে, হায়ার ম্যাথের জন্য একটা হবে, বায়োলজির জন্য একটা হবে, বাকি সবগুলো সাবজেক্টের জন্য একটা করে হবে। ঠিক আছে, অ্যান্ড যে সাবজেক্টগুলোর গ্যাপ যত কম ওইটার রিভিশন শিটটা তত বেশি কম্প্যাক্ট করতে হবে। ঠিক আছে, যেগুলো আমি রেড মার্ক করতে বলছিলাম ওইগুলো শিটগুলো খুবই কম্প্যাক্ট করবা। ওকে, ডান। আই থিঙ্ক এবার আর বিজিএস নিয়ে বলার দরকার নেই, আইসিটি নিয়ে বলার দরকার নেই, তুমি বুঝে গেছো কি করবা। আইসিটির ক্ষেত্রে বলি, আমাদের এই চ্যানেলেই দেখো প্লেলিস্ট সেকশনে আমাদের একটা আইসিটির টোটাল ফ্রি প্লেলিস্ট দেওয়া আছে, সবগুলো চ্যাপ্টার আমি নিজে পড়াইছি। আমাদের সবচাইতে বেশিবার দেখা ক্লাস হচ্ছে এই আইসিটিগুলা। এই পুরো প্লেলিস্ট যদি তুমি শেষ করতে পারো তাহলে তোমার আইসিটি নিয়ে কোনো ঝামেলা থাকবে না, ওইখান থেকে এখন রিভিশন শিট বানাই ফেলো যেমনি বলছি। ঠিক আছে, অ্যান্ড বিজিএসও হচ্ছে আমাদের এই প্রোগ্রামের ভেতরে, বাংলাদেশের অন্য কোনো প্রোগ্রামে বিজিএস এইভাবে চ্যাপ্টার ওয়াইজ সব কিছু পড়াই কিনা জানি না, আমাদের এই প্রোগ্রামের ভেতরে কিন্তু কোথায় 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 আমাদের এই প্রোগ্রামের ভেতরে কিন্তু গ্যাপ গ্যাপ কাভার ক্লাসেসের মধ্যে বিজিএস এর প্রতিটা চ্যাপ্টার তুমি ধরে ধরে লাইন বাই লাইন পড়ানো হয়েছে, বুঝছো। লাস্ট শর্ট ক্লাসেসের মধ্যে কিন্তু এমসিকিউ থেকে সলভ করানো হবে বিজিএস এর। ঠিক আছে, তো এইগুলোর হেল্প নিয়ে তোমরা রিভিশন শিট এখনই বানাই ফেলো। বাই দ্য ওয়ে, আমরা লাস্ট শর্ট ক্লাসেসের মধ্যে প্রতিটা চ্যাপ্টারের যে কোশ্চেন সলভিং এর শিট দিব, এই শিটটাকে কিন্তু তুমি রিভিশন শিট হিসেবে ইউজ করতে পারো, কারণ ওখানে টাইপ ওয়াইজ ভাগ করে। তুমি এটার লিঙ্কে যাও, কমেন্ট ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে দেখবা প্রোগ্রামটার ফিজিক্সের ডেমো ক্লাস দেওয়া আছে, প্রথম চ্যাপ্টারের ডেমো ক্লাসটা দেখো। আচ্ছা, তোমাদেরকে যেটা বলতেছিলাম, ওখানে ফিজিক্সের দেখো ডেমো ক্লাস দেওয়া আছে, তুমি প্রথম চ্যাপ্টারের ডেমো ক্লাসটাই দেখো, আমার নিজের নেয়া অ্যান্ড আরও হিসাদিতে ডেমো ক্লাস দেওয়া আছে, ওখানে দেখবা এমসিকিউগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করা আছে। সো তুমি ওখান থেকে বুঝতে পারবা প্রতিটা টাইপ থেকে কোন কোশ্চেনটা রিভিশন শিটের জন্য পিক করা উচিত হবে। সিকিউ টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, তুমি বুঝতে পারবা খুব ইজিলি যে প্রতিটা টাইপের কোন কোশ্চেনটা বেসিক্যালি ওই টোটাল টাইপটাকে কাভার করতেছে। সাথে এক্সাম হলে এমসিকিউকে এক্স্যাক্টলি কেমনে তুমি অ্যান্সার করে আসবা, সিকিউ প্লাস এমসিকিউ, ওইটাও দেখানো আছে। তো আমার মনে হয় এই লাস্ট শর্ট ক্লাসেসগুলো এখন তোমার ভয় দূর করার জন্য অল্প সময়ে প্রিপারেশনটুকুকে খুব ভালো মতো গোছানোর জন্য খুবই পারফেক্ট একটা সমাধান হইতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্টে চলে আসি, খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্লিপ শিডিউল। আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি এখানে। আমার স্কুল ছিল হচ্ছে কুমিল্লা ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ক্যান্টনমেন্টে। তো আমার বাসা ছিল রেস কোর্সে, কুমিল্লা শহরে। তো ওই দিন আমি রাতে 3টার সময় ঘুমাই, এন্ড দেন ওই দিন আনফর্চুনেটলি আমি ঘুম থেকে জাগি সকাল 9টায়। 9টায় না এক্স্যাক্টলি, একটু আগে 8:53 এরকম একটা টাইমে। সো ওই দিন আমি এত বেশি প্যানিক করি, শহর থেকে ক্যান্টনমেন্টে যাওয়া, ওই দিন সিএনজি রিজার্ভ করে যাইতে হয়েছে আমাকে। গিয়ে আমি যে দেখি আমার খাতা দিচ্ছে এক্সাম ওই দিন এত প্যানিক করছিলাম। ভাগ্যিস ওই সাবজেক্টে A+ রাখতে পারছিলাম, বাট
আমার এখনো মনে হয় যদি এই ঝামেলাটা না হইতো আমি প্রবলেম এটাতে আরো ভালো করতাম, 90+ বা 95+ রাখতে পারতাম, বুঝছো? তো এইখান থেকে তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে ওই যে 1 মাস যে তোমাদের এক্সাম হবে এপ্রিল, ওই 1 মাসে কিন্তু প্রতিদিন সকাল 10টায় তোমাকে এক্সাম দিতে যেতে হবে। এন্ড এক্সাম হলে যাওয়ার জন্য তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে সকাল 8টা থেকে, বুঝছো? হয়তো কাছে হইলে তুমি 8:30টায় প্রিপেয়ার্ড হবা বা 9টায় প্রিপেয়ার্ড হবা, মোটামুটি 8টায়। সো তুমি ভাই একটা জিনিস চিন্তা করে দেখো, এই সময়গুলোতে, এই রিসেন্ট ডেজগুলোতে তুমি প্রতিদিন রাত 4টায় ঘুমাইতে যাচ্ছ, সকালে জাগতেছো 11টায়। ওই 1 মাসে তুমি কেমনে এক্সপেক্ট করতে পারো টানা? এটা কিন্তু নট 1 উইক, নট 2 উইক, বা এরকমও না যে 5 দিন, এটা কিন্তু টানা 1 মাস। টানা 1 মাস তোমাকে সকাল 8টার মধ্যে ঘুম থেকে জাগতে হবে, প্রিপেয়ার্ড হইতে হবে, এক্সাম হলে যেতে হবে, 10টা এক্সাম হলে বসতে হবে, টানা 1 মাস। এটা রিপিট করা কিন্তু খুবই টাফ। এটা যে অসম্ভব কিছু তা না, বাট অনেক টাফ, বুঝছো? তো এটার জন্য এখন থেকে আমি রেকমেন্ড করবো ভাইয়া, স্লিপ শিডিউলটা ঠিক করে ফেলো, সো দ্যাট তুমি সকাল 8টার মধ্যে জাগতে পারো। এন্ড তখন যাতে এমন না হয় আমার মতো যাতে ঝামেলায় না পড়ো, ঠিক আছে? সো স্লিপ শিডিউল বলতে কি বোঝাচ্ছি, রেকমেন্ডেড হচ্ছে রাত 12টার মধ্যে ঘুমাইতে চলে যাও, সকালে 6টায় বা 7টার মধ্যে জাগার চেষ্টা করো, বা অ্যাটলিস্ট 8টার মধ্যে যাতে তোমার জাগা হয়। বাট এমন যদি হয় যে না ভাই আমার রাতে জেগেই পড়ার অভ্যাস, আমাকে রাত জেগে পড়তে হবে, সেক্ষেত্রে ভাইয়া ম্যাক্স 2 AM, ঠিক আছে? রাত 2টার বেশি যাতে তুমি না যাও। রাত 2টাতেও যদি ঘুমাও তুমি কিন্তু 8টায় ইজিলি জাগতে পারবা, বুঝছো? এরপরে চলে গেলে বিপদ হইতে পারে, কোনো একদিন যদি বিপদ হয়েছে তখন তুমি কি করবা, বুঝছো? সো আগে থেকেই তোমার যেই বায়োলজিক্যাল ক্লকটা আছে এটাকে ট্রেন করাই ফেলো যে সকাল 8টার মধ্যে যাতে আমি জাগতে পারি, ঠিক আছে? তুমি কিন্তু ধাম করে তখন গিয়ে হঠাৎ করে ঠিক করে ফেলতে পারবা না। 1-2 দিন হয়তো ঠিক করতে পারবা, বাট 1 মাস কিন্তু টানতে পারবা না। এখন থেকে ঠিক করে ফেলো, বুঝছো? আর আরো একটা জিনিস হচ্ছে, এক্সাম হলে তুমি, অনেকে বলবে যে এক্সাম হলে যাওয়ার আগে ঘুমানো অত বেশি ইম্পর্টেন্ট না। এটার ব্যাপারে আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি নিজেই কোনো একদিন, এখন মডেল টেস্ট চলবে না, কোনো একদিন এক্সামের আগের রাতে অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টার একটা সলিড ঘুম দিয়ে এক্সাম দিতে যাও, ভার্সাস সেম প্রিপারেশনে তুমি আরেকদিন কমপ্লিটলি না ঘুমায়া সারা রাত পরে এক্সাম দিতে চাও। তুমি দেখবা সেকেন্ড কেসের চেয়ে ফার্স্ট কেসে তুমি বেটার পারফর্ম করতেছো। তুমি লাস্ট 24 ঘন্টায় যা পড়তেছো এটা তো রিকল করতে পারতেছোই, সাথে তুমি অনেক আগে কি কি পড়ছিলা এগুলো রিকল করতে পারবা, ক্লিয়ারলি থিঙ্ক করতে পারবা। বাট যেদিন না ঘুমা এক্সাম দিতে যাবা, দেখবা লাস্ট 24 ঘন্টায় যেগুলো পড়ছো এগুলোই মনে পড়তেছে, যেগুলো অনেক বেশি বার পড়ছিল এগুলো মনে পড়তেছে, বাট যেগুলো হালকা পাতলা দেখছিল অনেক আগে দেখছিল এগুলো মনে পড়তেছে না। পারফরমেন্স কিন্তু অনেক বেশি কমে যায়, বুঝছো? ভালো করা যায় না যে তা না, ভালো করা যায়, বাট তুমি তোমার ম্যাক্স পটেনশিয়াল রিচ করতে পারবে না, বুঝছো? যদি এক্সামের আগে 4 থেকে 6 ঘন্টা একটা সাউন্ড স্লিপ না দিয়ে যাও, ঠিক আছে? ঘুম ছাড়া পসিবল, বাট দ্যাটস নট রেকমেন্ডেড, ঠিক আছে? আচ্ছা, ঘুমের ব্যাপারটা গেল। এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ভাই, তুমি ওই 1 মাস প্রতিদিন প্রতিদিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এক্সাম দিবা। ওই 1 মাস তুমি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এক্সাম দিচ্ছ, তার আগের 3 মাস রুটিন দেওয়ার পর থেকে এই সময়টুকুতে তুমি এক্সাম টাচও করলা না, হ্যাঁ, রাতে 4টায় ঘুমাইলা, সকালে 11টায় 12টায় জাগলা, ওই 1 মাস গিয়ে এটাও কিন্তু এক্সপেক্ট করতে পারো না আমি সকাল 10টা এক্সাম হলে বসবো, ভালো পারফর্ম করে ফেলবো। আমাদের ব্রেন কিন্তু ওই গত 3 মাস তুমি ঘুমাইছো সকাল 10টায়, তারপরে 1 মাস তুমি সকাল 10টা এক্সাম দিবা, আমাদের ব্রেন কিন্তু বায়োলজিক্যাল ক্লক বলতে একটা ব্যাপার আছে, বুঝছো? সে কিন্তু ওই ঘুমের সাথে অভ্যস্ত হয়েছে, সকাল 10টায় সে এক্সাম দিয়ে অভ্যস্ত না। এই জন্য বুদ্ধিমানের কাজ হবে এখন থেকেই সকাল 10টায়, পসিবল হলে 10টা থেকে 1টা মডেল টেস্ট দাও কোথাও, আর যদি পসিবল না হয় এই প্রোগ্রামের ভেতরে তো অটোমেটেড এক্সাম দেওয়া আছে, এটাতে যদি এনরোল করো, সেই ক্ষেত্রে প্রতিদিন সকাল 10টায় দরকার হয় 25 মিনিটের একটা এমসিকিউ এক্সাম দাও, অথবা ওই 25 মিনিটের এমসিকিউ এক্সামটা তুমি 12 মিনিটে দাও, 15 মিনিটে দাও, ছোট করে দাও, বাট মেক শিওর প্রতিদিন সকাল 10টায় তোমার ব্রেন যাতে একটা এক্সাম দেয়। এক্সামের আগে মোটামুটি 1 থেকে 2 মাস যখন প্রতিদিন সকালবেলা 10টায় তোমার ব্রেন এক্সাম দিচ্ছে, তুমি এক্সাম দিচ্ছ, তোমার ব্রেন এটাকে ইন্টারনালাইজ করে ফেলবে যে তো সকাল 10টা মানে এক্সাম, সকাল 10টা মানে এক্সামের জন্য আমাকে প্রিপেয়ার হইতে হবে, বুঝছো? আলটিমেটলি তুমি এখানে ভালো করবা। এই যে নিজেকে ওই 1 মাসের যে রুটিনটা, এই রুটিনটার জন্য প্রিপেয়ার্ড করা আগে থেকে, এটা তোমাদেরকে অনেকেই বলবে না, এগুলো ম্যাটার করে না। ইন রিয়েলিটি আসলেই এগুলা হইতেছে দৃশ্যমান, মানে চোখে পড়বে এমন ভাবে ম্যাটার করে না, বাট বাট তুমি যদি তোমার ম্যাক্স পটেনশিয়ালে যাইতে চাও, বুঝছো, সেই ক্ষেত্রে তোমাকে হেল্প করবে, বুঝছো? একদম টপ নচ পারফরমেন্সটা যদি দিয়ে আসতে চাও, আর যদি অ্যাভারেজ করতে চাও এত কিছু মেনটেন করতে হয় না, ঠিক আছে? আচ্ছা, ডান, তাহলে এটা হয়ে গেল। আর হচ্ছে গ্যাপ ডেজ নিয়ে আরেকটা কথা বলবো,
তুমি তো রিভিশন শিটের মধ্যে যেগুলো ক্রিটিক্যাল, যেগুলো ইম্পর্টেন্ট, প্রতিটা টাইপ থেকে একটা করে বা খুঁটিনাটি কিপোর্ডস নিয়ে গেলা, এগুলো দেখা গেলা, বাট বেশিরভাগ জিনিসই তো দেখতে পারবা না, যেগুলো তুমি প্রচুর পড়ছো সব তো দেখতে পারবা না। তো ওইগুলো কেমনে মনে থাকবে, এটা গ্যারান্টি কি এক্সাম হলে যে মনে থাকবে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের ফুসফুস হচ্ছে সার্টেন একটা অ্যামাউন্টের এয়ার স্টোর করতে পারে। সো দ্যাট তুমি যদি কোনো এক্সট্রিম সিচুয়েশনে পড়ে তুমি যদি ব্রিথ না করতে পারো, ওইটা দিয়ে যাতে তুমি কিছুক্ষণ টিকে থাকতে পারো, এটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম, যতটুকু সে স্টোর করে রাখতে পারে এয়ার, বুঝছো? এই ক্যাপাসিটিটুকুকে চাইলে বাড়ানো যায়। যারা অ্যাথলিট, যারা প্রচুর পরিমাণে অ্যারোবিক এক্সারসাইজ করে, যারা কার্ডিও এক্সারসাইজ করে, যারা প্রচুর দৌড়ায়, ওদের দেখা যায় রেসিডুয়াল ভলিউমটা অনেক বেশি হয়, মানে ওরা তাদের ফুসফুসে অনেক বেশি এয়ার স্টোর করে রাখতে পারে। এটা আনাস ভাইয়ের কাছ থেকে শেখা আমার। ওরা দেখা যায় এক্সট্রিম কেসে বেশিক্ষণ টিকে থাকতে পারে। আমাদের ব্রেইনও আগে থেকে কিছু পরিমাণ ইনফরমেশন স্টোর করে রাখতে পারে, এটাকে চাইলে আমরা এক্সটেন্ড করতে পারি, বুঝছো? তুমি যদি আগে থেকে তোমার ব্রেইনে কিছু ইনফরমেশন পার্মানেন্ট করে ফেলো, ওইটা কিন্তু তোমাকে এক্সামের আগে রিভিশন না দিও, তুমি যদি এক্সাম হলে যাও তুমি কিন্তু রিকল করতে পারবা। বুঝছে? ব্রেনের রেসিডুয়াল ভলিউম বলে একটা জিনিস আছে ফুসফুসের মতো, বুঝছো? এই রেসিডুয়াল ভলিউম বা ব্রেনে কোনো কিছুকে রেসিডুয়াল ভলিউম বাড়ানোর উপায় কি, বা ব্রেনে কোনো কিছুকে পার্মানেন্টলি স্টোর করার উপায় কি? রিপিটেশন। এই সময়টুকুতে ওই গ্যাপ ডেইজে পড়ার জন্য রিভিশন শিটে যা যা মার্ক করছো এইগুলোকেও রিপিট করো, সাথে যেগুলো তুমি পড়তে পারবা না, যেগুলো পারো ওই গ্যাপ ডেজে তুমি পড়তে পারবা না, কারণ গ্যাপ ডেজে তো ক্রিটিক্যাল জিনিস পড়তে হবে, ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, যেগুলো লেস ইম্পর্টেন্ট বাট এক্সামে আসে তুমি পারো, ওইগুলোকে এত পরিমাণে রিপিট করো এক্সাম দেওয়ার মাধ্যমে বা কোশ্চেন সলভিং এর মাধ্যমে, লাস্ট ক্লাসের কোশ্চেন সলভিং এর মাধ্যমে এত পরিমাণে রিপিট করো সো দ্যাট এগুলো তোমার ব্রেন পার্মানেন্ট করে ফেলে। তুমি যদি জীবনও না ভুলো, তুমি কি তোমার নাম কখনো ভুলবা? তোমার জন্মস্থান যে জায়গাটা তুমি দেখে দেখে বড় হয়েছে এটা কখনো ভুলবা না, কারণ এটা তুমি দেখতে 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 তুমি এটা ব্রেনে পার্মানেন্ট করে ফেলছো, বুঝছো? ডান। তাহলে এই হচ্ছে আমার রুটিন নিয়ে একদম এক্সামের আগে পর্যন্ত বিস্তারিত প্ল্যান, রুটিনটার জন্য কিভাবে প্রিপেয়ার হবা। এই যে আমি এই জিনিসপত্রগুলো বললাম না, এইগুলোর জন্যই কিন্তু এক্সামের 2 মাস বা 3 মাস আগে রুটিন দেওয়া হয়। যদি 10 দিন আগে রুটিনটা দিত তাও কি তুমি এক্সাম দিতা না? দিতা, বাট তুমি কিন্তু ওইটার জন্য নিজেকে মেন্টালি, ফিজিক্যালি, সিস্টেমেটিক্যালি প্রিপেয়ার করতে পারতা না, বুঝছো? এই জন্য কিন্তু 3 মাস আগে রুটিন দেয়, সো দ্যাট ওই যে 1 মাস যে পরীক্ষা হবে ওই টাইমে আমি যাতে আমার ম্যাক্স আউটপুটটুকু দিয়ে আসতে পারি, সেটার জন্য যা যা প্রিপারেশন দরকার এই সময়টুকুতে যাতে আমি আস্তে 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 দিয়ে ফেলতে পারি। তাহলে যদি ভয় কাজ করে, সেই ভয়টাকে কিভাবে শক্তিতে পরিণত করে পড়ার মধ্যে থাকবা, ভয়টাকে কিভাবে কন্ট্রোল করবা, 2 গ্যাপ ডেজের জন্য কিভাবে রিভিশন শিট বানাবা, যা পড়তে পারবা না এগুলোকে আগে থেকে কেমনে ব্রেনে পার্মানেন্ট করবা, 3 তোমার স্লিপ শিডিউল অ্যান্ড এক্সাম টাইমটুকুতে যাতে ম্যাক্স আউটপুট দিতে পারো সেটার জন্য এখন থেকে কি করতে পারো সবকিছু বলে দিলাম রুটিন অনুযায়ী। ইনশাল্লাহ যদি এগুলো ফলো করো তোমরা তোমাদের বেস্ট শটটুকু এই এসএসসি পরীক্ষা দিয়ে আসতে পারবা। আর তোমরা আর কি কি নিয়ে ভিডিও চাও কমেন্টে জানাইতে পারো, চ্যানেলে রেগুলার চোখ রাখো, প্রচুর ভিডিও আসবে, আর কমেন্টে কিন্তু আমাকে জানাও, ঠিক আছে, আর কি কি ভিডিও দরকার। তো সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ। আচ্ছা, তোমাদেরকে ফাইনাল একটা কথা বলে আমার ভিডিওটা শেষ করা উচিত, সেটা হচ্ছে এই কোশ্চেনটা অ্যান্সার দেই, রুটিন তাহলে কেমন হলো? আমি প্রবলেম আগেও আরেকবার বলছি, রুটিন কিন্তু খুবই টাইট হইলো, তাই বলে কি আমি দমে যাব? রুটিন যদি এর চাইতে আরও টাইট হইতো তখন কি আমি দমে যেতাম না? সবসময় মনে রাখবা প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, বুঝছো? যদি এমনও হইতে একদিনও গ্যাপ নাই তাও কিন্তু এই সময়টুকুতে এমনভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব ওই টাইট শিডিউলে এক্সাম দিয়ে ভালো করা যাবে, বুঝছো? সো অলওয়েজ এটা মাথায় রাখবা যে আমাকে কেমন রুটিন দিল এটা ম্যাটার করে না, রুটিন টাফ, আমি তার চাইতে আরো টাফার হব, তাইলে রুটিন কেমন হইলো এই জিনিসটা আর কখনোই ম্যাটার করবে না। আল্লাহ হাফেজ।